সুপ্রদর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি। ওমেনদের রিপ্রোডাক্টিভ এইজের রিপ্রোডাক্টিভ পিরিয়ডের শেষে যে পিরিয়ডটা শুরু হয় যেটাকে আমরা বলি মেনোপজ, এই মেনোপজ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমরা বিস্তারিত বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি। কিন্তু মেনোপজ শুরু হবার পূর্বে এবং রিপ্রোডাক্টিভ সাইকেল বা মিনস্ট্রুয়াল সাইকেল শেষ হয়ে যাবার শেষের দিকে মাঝে একটি ট্রানজিশন পিরিয়ড থাকে, যেটিকে আমরা আসলে বলি পেরিমেনোপজ। এই পেরিমেনোপজ সম্পর্কে আমরা কিন্তু আসলে অনেকেই জানি না বা বুঝতে পারি না। যে সময় আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে অনেক ধরনের চেঞ্জ আসা শুরু করে এবং মেনোপজ বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এই সময়টি শুরু হওয়ার পূর্বে একটি যে নির্ধারিত চেঞ্জের ভিতর দিয়ে মানুষ যান, সেটি কারো কারো ক্ষেত্রে 3-4 বছরও হতে পারে, কারো কারো ক্ষেত্রে দীর্ঘ 10 বছরও হতে পারে। এই পেরিমেনোপজ সময়ে কি কি পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের শরীর যেতে পারে এবং কি কি ধরনের এক্সপেরিয়েন্স আমরা করতে পারি, কি কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। একই সাথে আমরা চেষ্টা করব যে কি করে আমরা চ্যালেঞ্জ গুলো সাকসেসফুলি ফেস করতে পারি, আমরা নির্ধারিত ভাবে একটি ডিসিশন নিয়ে একটি জীবনযাপন পদ্ধতি ফলো করে এই সিচুয়েশনটিকে আমরা ডিল করতে পারি। এই বিষয়ে আমরা ইনফরমেশন গুলো শেয়ার করবার চেষ্টা করব। আমাদের সাথে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু যদিও একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, কিন্তু উনি ফিমেলদের হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে ব্যক্তিগতভাবেই ইন্টারেস্টেড হয়ে উনি আলোচনা করেন আমাদের সাথে, এবং এই বিষয়ে আসলে কিন্তু উনি যথেষ্টই আপডেটেড থাকেন এবং উনি পেশেন্ট এবং আমাদের কমিউনিটিতে যারা আছেন, যেসব ফিমেল মেম্বার আছেন, তাদের প্রতি বিশেষভাবে সচেতনতা অবলম্বন করেন। ডক্টর বানু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠান। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন TVN24-এ। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। TVN এটা আমার এখন তো মনে হয় অত্যন্ত পছন্দের জায়গা, যেখানে আমরা খোলামেলা ভাবে আলোচনা করতে পারি আমাদের ফিমেল হেলথ, অন্যান্য সব হেলথ নিয়ে আলোচনা করতে পারি। তো সেজন্য আমি নিজেকেও অনেকটা ধন্য মনে করি, আর কৃতজ্ঞতা আপনাদের সবার কাছে। আর শুভ সন্ধ্যা নিউ ইয়র্ক থেকে। ডক্টর বানু, আজকে আমাদের আলোচনার বিষয় পেরিমেনোপজ। তো এই পেরিমেনোপজ সম্পর্কে কিন্তু আসলে এই টার্মটি সম্পর্কে কিন্তু আসলে আমাদের অনেকেই জানেন না। আমরা মেনোপজ নিয়ে আলোচনা করেছি এবং এই রিলেটেড অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আসলে পেরিমেনোপজ বলতে আমরা কি বুঝি এবং এই পেরিমেনোপজের অ্যাভারেজ বয়স কত? ধন্যবাদ। এটা অত্যন্ত একটা সুন্দর একটা বিষয় আমাদের, বিশেষ করে আমাদের উইমেন হেলথের জন্য, যেটা আমাদের বিভিন্ন জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে বা পর্যায়ক্রমে যেতে হয়। তো সেটা আমাদের জন্য অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো সেটা বোঝার জন্য আমরা একটু পিছন থেকে যদি আলোচনা করি তাহলে একটু আমরা বুঝতে সুবিধা হবে। তো জন্ম থেকে ছোটবেলা শিশু শিশু থেকে যখন পিউবার্টি শুরু হয়, সেটা মেয়েদের বোঝা যায় শারীরিকভাবে যখন তাদের মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, যে হরমোনাল একটা চেঞ্জ হচ্ছে, যে ফিমেল হরমোন বলা হয় আমাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। মেইনলি সেটা আমাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ বা আমাদের ওভারঅল হেলথ, ফেমিনাইন যে হেলথ, এটা রেগুলেট করে। তারপরে একটা স্টেজে এসে, বয়সের একটা পর্যায়ে এসে এই আরেকটা চেঞ্জ শুরু হয়, যেটাকে আমরা বলি ম্যানোপজ। কিন্তু ম্যানোপজের আগে আরেকটু যদি আমরা ইয়ে করি, অনেকের এই যে ম্যানোপজ যে সময়টা আমরা বলি যে 45 থেকে 55 বা 50 থেকে 55, এই সময়টার মধ্যে। তো যদি কারোর এর আগে আগে যদি সে সিমটমটা শুরু হয়, ম্যানোপজটা আমরা কখন বলি? স্বাভাবিকভাবে যখন পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, পার্মানেন্টলি বন্ধ হয়ে যায়, 1 বছরের মতো যদি কোনো পিরিয়ড না হয়, তখন আমরা বলি যেটা ম্যানোপজ। এবং 1 বছরের পরে আমরা বলি পোস্ট ম্যানোপজ। কিন্তু তার আগে যে স্টেজগুলি আছে সেটা হচ্ছে পেরিম্যানোপজ। পেরিম্যানোপজটা এটা নর্মালি এটা শুরু হতে পারে, সবার ক্ষেত্রে যে হবে এটাও না, তবে অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে
আর সেই সময় কনফিউশনটা শুরু হয় যে আমার স্টেজটা, আমি কি মেনোপজে চলে গেলাম নাকি আমি এখনো আমার সেই অ্যাডাল্টহুডে আছি। হ্যাঁ, তো খুব কনফিউজিং এই টাইমটা, যেটাকে বলা হয় পেরি মেনোপজ। এটা ধরেন 45 থেকে শুরু করে 51 বা মানে ওই প্রায় ৫-৬ বছর পর্যন্ত চলতে পারে। এভারেজ আমরা বলা হয় যে 4 ইয়ার্স এর মতো। নরমালি এটা 45 এর পর থেকেই শুরু হয়। আর যদি কারোর মেনোপজটা 40 এর আগে হয়ে যায়, এটাকে বলা হয় প্রিম্যাচিউর মেনোপজ। আর যদি 40 থেকে 45 এর মধ্যে হয়, এটাও অনেক সময় হতে পারে, সেটাও একটা মানে আর্লি মেনোপজ বলা হয়। হ্যাঁ? তো নরমালি মানে যদি কোনো ইয়ে না থাকে, সেটা হচ্ছে যে আমরা বলা হয় 50 থেকে 55 এর মধ্যে এটা হয়। তো আমরা আজকে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পেরিমেনোপজ, যেটা হচ্ছে মেনোপজের জাস্ট আগের মুহূর্তটা, যেখানে আমরা বলি যে 45 থেকে 51 এর মধ্যে সিম্পটম গুলি হতে পারে। সবার ক্ষেত্রে যে হবে তা না, হতে পারে, নাও হতে পারে। তা যখন এটা হয়, এটা খুবই কনফিউজিং একটা মেয়ের জন্য। বোঝা যায় না যে সে কি করবে, কেন হচ্ছে। হ্যাঁ, অনেক টেনশনে পড়ে যায়, কিছু সিম্পটমও দেখা যায়। সেজন্য এই সময়টাতে মানে আমরা ওই জন্য এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যাতে আমাদের মধ্যে কোনো ভয় না থাকে বা আমরা অন্য কোনো বিষয় নিয়ে যেন দুশ্চিন্তা না করি। সেই জন্য আজকে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমরা আসলে যখন মেনোপজ রিলেটেড বেশ কিছু আলোচনা করেছিলাম আপনার সাথে, আমরা কিন্তু দর্শকদের কাছ থেকে অনেক কোশ্চেন পেয়েছিলাম, এমনকি আমাদের অনুষ্ঠানে পরবর্তীতে অনলাইনেও দর্শকরা কমেন্ট সেকশনে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক কিছু জানতে চেয়েছিলেন, যেগুলো আসলে আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠানে ওই বিষয়গুলো একটু শেয়ার করবার দর্শকদের সাথে। তো একই সাথে আমি শুরুতে জানতে চাইবো যে পেরিমেনোপজ, আপনি যেমনটি করে বললেন যে বেশিরভাগ মহিলা বা ওমেনদের ক্ষেত্রে আসলে পেরিমেনোপজাল চেঞ্জ গুলো এক্সপিরিয়েন্স করে থাকেন, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটি নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটি রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল থেকে হয়তোবা সামান্য কিছু পরিবর্তন এক্সপিরিয়েন্স করে কমপ্লিট মেনোপজে চলে যেতে পারেন কেউ কেউ। কিন্তু পেরিমেনোপজটা আসলে বেশি কমন, এবং যে চেঞ্জ গুলোর ভিতর দিয়ে একজন মানুষ যান, আমি জানতে চাইবো যে কমন সিমটম গুলো পেরিমেনোপজে কি কি এক্সপিরিয়েন্স করেন। ধন্যবাদ। খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো এই পেরিমেনোপজটা সিম্পটমে যাওয়ার আগে এটা কেন হচ্ছে, সেটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে মানে আমাদের ভয়টা দূর হবে। সেটা হচ্ছে আমাদের হরমোন প্রোডাকশনটা আসছে কোথা থেকে? মানে আমাদের যেটা বলা হয় শরীরের যে হরমোনটা তৈরি করছে, এটা মেইনলি আমাদের ওভারি যেটা তৈরি করে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোনটা তৈরি করে, যেটা মানে আরো অনেক হরমোন, কিন্তু আমরা মেইনলি এটার উপরে আমরা আজকে ডিসকাস করছি। তো যখন হরমোনটা ওভারি তখন কি করছে, এই যে মেনোপজাল যে ফেজটা, এই সময়টাতে হরমোন প্রোডাকশন ইরেগুলার হয়ে যায়, কখনো একটু বেশি করছে, কখনো কম করছে, কখনো মানে কম কম করছে, আবার একটু বেড়ে গেল। হ্যাঁ, তো এইটার জন্যেই মেইনলি এই সিমটম গুলি হয়। এখন কি সিমটম হয়, একটা হচ্ছে যে প্রথমে যেটা আমরা মানে বেশিরভাগ সময় লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। হ্যাঁ, সেই ইরেগুলারিটিটা কেমন, হয়তো দেখা যাচ্ছে যার আগে সঠিক মানে প্রত্যেক মান্থলি এটা হতো, 28 ডে সাইকেল আমরা যেটা বলি, সেটা হতো, সেটা না হয়ে দেখা যাচ্ছে কখনো একটু আর্লি হচ্ছে, আবার কখনো একটু দেরি হয়ে যাচ্ছে, কখনো 1 মাসে হচ্ছে, কখনো 1.5 মাসে হচ্ছে, আবার দেখা যাচ্ছে কখনো 2 সপ্তাহের মধ্যে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যে মেনস্ট্রুয়াল যে ফ্লোটা, যে ব্লিডিং এর যে ফ্লোটা, সেটা কখনো হেভি হচ্ছে, তো তখন মানুষ একটু ভয় পেয়ে যায় যে কেন এটা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কখনো কম হচ্ছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ যে ওভারির হরমোন প্রোডাকশনের জন্য, যে যে রেগুলার ওয়েতে যেভাবে প্রোডাকশন করতো, এটা শেষের দিকে এসে একটু ইরেগুলার হওয়ার জন্য এর যে সিমটম গুলি হচ্ছে। আর এই ব্লিডিংটা হচ্ছে এই মানে মেইন সিমটম, যে তখন মানুষ একটু ভয় পেয়ে যায়, বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে চলে আসে, আমি কি অসুস্থ হয়ে গেলাম কিনা, আমার কি কোনো ক্যান্সার হলো কিনা। হ্যাঁ, তো আমি কি মানে মেনোপজে চলে গেলাম কিনা, একটু দেরি হয়ে গেলে মনে করছে যে আমার কি মেনোপজে হয়ে গেল কিনা। হ্যাঁ, খুব টেনশনের মধ্যে থাকে। এর পাশাপাশি আরেকটা কিছু সিমটমও কিন্তু এই সময় দেখা দেয়, সেটাও কিন্তু এই হরমোনের জন্য দায়ী। তো সিমটম গুলির মধ্যে হচ্ছে যেমন কমন যেটা সবাই ফেস করে, একটা হচ্ছে যে মানে জেনিটাল এরিয়াটা ড্রাইনেসটা, ভেজাইনাল ড্রাইনেস। তারপর হচ্ছে যে একটু মেন্টাল চেঞ্জ হয়, ইরিটেবিলিটি, অ্যাংজাইটি। হ্যাঁ,
তারপরে মানে খাবারের অরুচি, সবকিছুতে কেমন, ব্রেনের মধ্যেও কেমন যেন মানে ভুলে ভুলে যাচ্ছি, কোনো কিছু হঠাৎ মনে করতে পারছি না। তো যে মানে সবাই বলে যে ভুলো মন হয়ে গেছে, হ্যাঁ, যে সবকিছু মনে রাখতে পারছে না। তো ইরিটেবিলিটি, তারপর হট ফ্লাশ যেটা আমরা বলি, ওটাও কিন্তু এই সময়ে হতে পারে। তারপরে এই যে আহ, আহ, যে রিলেশনশিপের একটু প্রবলেম, অনেক সময় ডিপ্রেশন হচ্ছে, হ্যাঁ, মাসেল পেইন হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে। তখন আবার মানুষ চিন্তা করছে আমার কেন, আমার কি আর্থ্রাইটিস হয়ে গেল কিনা, মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের সিমটম, কিন্তু সবগুলি সিমটম একার হয় না, এক একজনের দেখা যায় এক এক রকমের সিমটম হচ্ছে। হ্যাঁ, তো ডিপ্রেশনও হতে পারে, দেখা যায় সে খুব ভালো, মানে খুবই একটা মানে অ্যাক্টিভ মানুষ, যেটা মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে খুব চুপচাপ হয়ে গেছে, বা কথা বলছে না, হঠাৎ কিছু বলে রেগে যাচ্ছে, বিনা কারণে রেগে যাচ্ছে একটু বেশি, তারপরে হট ফ্লাশ হওয়ার জন্য তার ঘুম, ইরিটেবিলিটির জন্য তার ঘুম হচ্ছে না। হ্যাঁ, তো এই যে এই সিমটম গুলি দেখা দিতে পারে এই সময়ে। হ্যাঁ, তো ওইসব, আর সেই জন্যেই মানুষ একটু এই সময় একটু ভয় থাকে যে একটা চেঞ্জ, একটা মানে বায়োলজিক্যাল একটা চেঞ্জ, তার সাথে সাথে যে শারীরিক এবং মানসিক একটা চেঞ্জ হচ্ছে, শারীরিক কিছু সিমটম হচ্ছে যেটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। তো সেটা খুবই মানে উদ্বেগের একটা বিষয় হয়। তো আহ, এখানেই মানে আমাদের মানে কনফিউশনটা আসলে ডেভেলপ করে যে আমি মানে আমি আমি কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, অনেকে মনে করে যে আমার বোধহয় সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে গেল, আমি মানে ডিপ্রেশনের জন্য, তা অনেক সময় অ্যাংজাইটির জন্য, রিলেশনশিপের একটু প্রবলেম দেখা যায়। হ্যাঁ, পারিবারিক রিলেশনশিপ বা যেখানে যারা কাজ করেন, যারা ওয়ার্কিং ওমেন আছেন, দেখা যায় সেখানে কলিগের সাথে প্রবলেম হচ্ছে, বিনা কারণে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না। তো এই এই সিমটম গুলি আমরা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাই এই সময়টাকে, যখন আমরা বলছি যে পেরি ম্যানোপজাল সিমটম, যেটা টোটালি মানে এখনো ম্যানোপজ হয় নাই, তার আগের মুহূর্তে এই সমস্যাগুলি হচ্ছে। আর এটা ন্যাচারাল যেটা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু অন্য কারণে হতে পারে, যে যদি কোনো কারণে ওভারির কোনো মানে ওভারিতে না হলেও যদি কোনো কারণে, যদি পেলভিক রেডিয়েশন বা অন্য কারণে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কারোর যদি পেলভিক রেডিয়েশন করা হয়, সেক্ষেত্রে ওভারিটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য আগে আগে কিন্তু এই সিমটম গুলি দেখা দিতে পারে। বা কারোর যদি ওভারিন সার্জারি করতে হতে পারে, যে ওভারিনটা রিমুভ করা লাগছে, সেক্ষেত্রে হতে পারে। কিছু ক্রোমোজোমাল ডিজিজ আছে যাদের মানে টার্নার সিনড্রোম বলা হয়, তাদেরও কিন্তু এই সিমটম গুলি দেখা দেয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমি আশা করি যে আজকের আলোচনাটি আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো শেয়ার করতে, এবং এই আলোচনাটি যদি দর্শকরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার ধারণা যে আজকের আলোচনাটি আপনাদের অনেকের জন্য অনেক বেশি উপকারী হবে, অনেকের ক্ষেত্রে হয়তো বা লাইফ চেঞ্জিংও হতে পারে। কারণ আমরা জানি যে এই পেরিমেনোপজ এবং মেনোপজ রিলেটেড অনেক ধরনের সোশ্যাল স্টিগমা আসলে আনফরচুনেটলি হলেও সত্য যে আমাদের সোসাইটিতে বিদ্যমান, এবং এখান থেকে অনেকেই কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা আক্রান্ত হয়ে যান। অনেক মানুষ ভাবতে শুরু করেন যে আমি আসলে এটা মনে হয় অনেকটা একটা ডিসএবিলিটির মতো হয়ে গেল, যে আমার যে এই চেঞ্জ গুলো যখন এক্সপিরিয়েন্স করছেন, অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলেন। আপনি যেটা বললেন যে মেন্টাল ইরিটেবিলিটি অথবা ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন লস হয়ে যাওয়া, ভুলে যাওয়ার যে সমস্যা, এগুলো থেকে অনেকেই কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলেন। বিশেষভাবে যে মেন্টাল আনস্টেবিলিটি বা মুড সুইং যেটা এক্সপিরিয়েন্স করেন, অনেক সময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কিন্তু তাকে বুঝতে পারেন না এবং তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে পারেন না। ওই সময় কিন্তু মানুষটি ভীষণ একটি অসহায় একটি অবস্থার ভিতরে চলে যায়, এবং দেখা যায় যে সে খুবই একটি সাপোর্টলেস একটি সিচুয়েশনে চলে যায়। এবং আমরা জানি যে ঠিক একইভাবে যে মিনস্ট্রুয়াল সাইকেলের আগে যে মুড সুইং হয়, সেখান থেকে আমরা এর আগে আলোচনা করেছি যে অনেক নিউ কাপল অথবা নিউ রিলেশনশিপে কিন্তু মানুষ ডিভোর্সের মতো সিচুয়েশনে চলে যান। একইভাবে পেরিমেনোপজ মেনোপজ পিরিয়ডেও আমরা জানি যে অনেক মানুষই কিন্তু তার পার্টনারের সাপোর্ট হারিয়ে ফেলেন শুধুমাত্র এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। আজকে অনুষ্ঠানে আমরা এইসব বিষয়ে আরো অনেক বিস্তারিত ইনফরমেশন আলোচনা করব, তবে তার আগে আমি আমাদের দর্শকদের যে কিছু প্রশ্ন ছিল সেগুলো কিছু আপনার সাথে আলোচনা করব। ডক্টর বানু, আমি গত পর্বে আমরা যখন মেনোপজ নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের একজন দর্শক এবং বেশ কিছু দর্শক আসলে এই প্রশ্নটি বারবার করেছেন যে তার সাইকেলের চেঞ্জ এসেছে রিসেন্ট কয়েক বছর ধরে, আগের মতো আর রেগুলার তার পিরিয়ড হচ্ছে না, কিন্তু তিনি তার তল পেটে বিশেষভাবে ওভারিয়ান সাইটে তিনি খুব স্ট্রং পেইন এক্সপেরিয়েন্স করেন, খুব স্ট্রং ক্র্যাম্প এক্সপেরিয়েন্স করেন। তো দর্শক জানতে চাচ্ছিলেন যে এটি কি ভয়ের কোনো কারণ আছে কিনা।
তার কি করা উচিত এবং এটি কেন হচ্ছে এবং এটির জন্য কি কোনো ট্রিটমেন্ট আছে কিনা বা তার কি করণীয়? ধন্যবাদ। আম, এখানে দর্শক শ্রোতা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রশ্নটা করেছেন, এটা খুবই কমন একটা সিমটম আমরা দেখতে পাই। তো এখন আপনার ব্যথাটা যে আপনার বয়সটা তো আমি জানতে পারছি না, ধরে নিচ্ছি আমি হয়তো আপনি হয়তো এই পেরিম্যানোপজাল যে সিমটমটা এই পিরিয়ডের মধ্যে আমি ধরে নিচ্ছি আপনার বয়স হয়তো বা এর উনি মধ্যে আছে। তো বয়স বলেছেন এখন এই 43। বয়স, 43। হ্যাঁ, 40, 43 ইয়ার্স ওল্ড। 43। 43। এটা তো জি। বেশ আর্লি, হ্যাঁ। তো এইটা পেরি ম্যানোপজাল সিমটমের মধ্যে ওরকম পড়ছে না, কিন্তু তারপরেও যদি আপনার মানে নিচের পেটের দিকে যদি ব্যথা হয়, ব্যথাটা কোথার দিকে একটু জানলে স্পেসিফিক্যালি খুব ভালো হয়, যেটা কি কোনো লেফট সাইডে অথবা রাইট সাইডে অথবা না, মিডলে উনি হচ্ছে কিনা। বলেছেন দুই পাশে, দুই পাশে দুই ওভারিয়ান পাশে সাইডে। হচ্ছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আপনার ওভারিয়ান এরিয়াতে হচ্ছে। তো এই ব্যথাটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে ব্যথাটা কতদিন আছে, কিরকম ব্যথা হচ্ছে। এই ব্যথাটা কি শুধুমাত্র আপনার যখন সাইকেল হচ্ছে তখন হচ্ছে, নাকি সাইকেলের বাইরেও হচ্ছে? এটা কি রেগুলার হচ্ছে, নাকি আসছে যাচ্ছে, কোনো প্যাটার্ন নাই? এটাও একটা দরকার। আর আপনার মেনস্ট্রুয়েশনটা কেমন, সেটা রেগুলার হচ্ছে নাকি একটু হেভি হচ্ছে, এটাও একটু জানার দরকার। তো আমি ধরে নিচ্ছি এগুলি আপনার যেটা বলছেন সেটা হয়তো রেগুলার প্যাটার্নে আসছে, হ্যাঁ। তো এই বয়সে যদি আপনার ইয়ে হয়, একটা হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের সময় একটু ব্যথা করে, এবং মেনস্ট্রুয়েশনের মাঝখানে অনেকের কি হয় যে ইন দ্য মিডল, মানে মেনস্ট্রুয়েশনের মাঝামাঝি সময়ে যখন আমাদের হরমোনের লেভেলটা আবার বাড়তে শুরু করে, তখন কিন্তু অনেক সময় ওভারিতে ছোট 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 একটু সিস্টের মতো অনেক সময় হয়। এবং যখন এটা হয় তখন একটু ব্যথা হতে পারে। হ্যাঁ, তখন এই যে দুই সাইডে ব্যথা হতে পারে, এক সাইডে ব্যথা হতে পারে। এটা সাময়িক ব্যথা, আবার দেখা যায় যে পিরিয়ড হয়ে গেলে ওটা আবার ঠিক হয়ে যায়। তো অনেক সময় ছোট ছোট মতো একটু সিস্টের মতো হয়, তার জন্য এই ব্যথাটা হতে পারে। আরেকটা হচ্ছে যে মাসেল ক্র্যাম্প, যেটা ইউটেরাসের যে মাসেলটা হয়, সেটা মেনস্ট্রুয়েশনের সময়, নর্মালি মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার একদিন বা 2 দিন আগেও হতে পারে। এই মেনস্ট্রুয়েশন মাসেল যে ক্র্যাম্পটা, যেটা আছে মানে ফাইব্রয়েড, আমাদের যে ফাইব্রয়েড নাম, সরি, ইউটেরাসের যে মাসেলের একটা ক্র্যাম্প হয় অনেকের, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি। সেই পেইনটা অনেকের হয়, যেটা 1 দিন 2 দিন, বা অনেকের কিন্তু যতদিন পিরিয়ডটা থাকে ততদিন পর্যন্ত এই ব্যথাটা থাকে। কিন্তু আপনার এই ব্যথাটা, যদি আমি যে ব্যথাগুলির কথা বললাম এর বাইরে যদি আপনার ব্যথা করে এবং যেটা আপনার কাছে খুব অস্বাভাবিক লাগছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন ডক্টরকে দেখাবেন। এবং সবচেয়ে ভালো হয় একটা আল্ট্রাসাউন্ড করে নিলে ভালো হয়। আল্ট্রাসাউন্ড করলে আমরা ওভারি এবং ইউটেরাস দুইটাই আমরা দেখতে পাই। যে দেখে আমরা দেখে নিব যে ইউটেরাস এবং ওভারি এটা কোন কন্ডিশনে আছে। যদি স্বাভাবিক কন্ডিশনে থাকে তাহলে তো কোনো চিন্তা নাই। আর যদি স্বাভাবিক থাকলে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আপনার হয়তো বা ইউটেরাসের একটা ক্র্যাম্প হচ্ছে, যেটা পিরিয়ডের সময় 1 দিন বা 2 দিন আগে শুরু হয়, এবং পিরিয়ড শেষ হয়ে গেলে নর্মালি এটা শেষ, আবার বন্ধ হয়ে যায়। আর যদি দুই সাইডে ইন বিটুইন, মানে মিডল, মানে অনেক সময় মেনস্ট্রুয়েশন সাইকেলের মাঝামাঝি সময় যদি ব্যথা করে, তো সেটা অনেক সময় যে সিস্ট হওয়ার জন্য, ছোট ছোট সিস্ট হওয়ার জন্য এটা ব্যথা করতে পারে। আবার মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেলে ওটা আবার স্কুইজ করে যায় এবং ব্যথাটা চলে যায়। তো আমি বলবো যে আপনার যদি ব্যথাটা অস্বাভাবিক পর্যায়ে হয় এবং সবসময় যদি এটা চলতে থাকে, আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে আপনি আলোচনা করবেন। আর সবচেয়ে ভালো হয় একটা আল্ট্রাসাউন্ড করে নিলে, তখন মানে এটা আপনার যে দুশ্চিন্তাটা আসছে এটা তাহলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমার যেটা ধারণা যে আরো অনেক কয়েকজন দর্শকই বলেছেন এই একই ধরনের ব্যথার কথা, যে মিনস্ট্রুয়েশনের আগে পরে তার এই ধরনের একটি অ্যাবনর্মাল ক্র্যাম্প হচ্ছে গত কয়েক বছর ধরে, যখন থেকে তার আসলে পিরিয়ডে চেঞ্জ আসা শুরু হয়েছে, এবং তাদের বেশিরভাগেরই বয়স 40 থেকে 50-এর ভিতর। তো আপনি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর জন্য আপনি যে অ্যাডভাইস গুলো দিলেন সেগুলো অবশ্যই ফলো করা জরুরি কনফার্ম করবার জন্য। কিন্তু একই সাথে হয়তোবা যারা এই পেরিমেনোপজ পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছেন সেসব দর্শকের জন্য আমার মনে হয় যে এটিও আমরা আশ্বস্ত করতে পারি যে আসলে এই ধরনের ক্র্যাম্প বিশেষভাবে যেটা হয়তোবা তার আগে হতো না, সেটাও কিন্তু এই ট্রানজিশন পিরিয়ডে এক্সপেরিয়েন্স করা অনেকটাই একটি কমন একটি সাইন আসলে। তো আরো একজন দর্শক জানতে চেয়েছেন যে তিনি কেমোথেরাপি নিয়েছিলেন তার একটি ডায়াগনোসিসের চিকিৎসার জন্য, এবং তারপরে খুব অল্প বয়সেই আসলে মিড 30-তে তার মেনোপজ হয়ে যায়, এবং এবং তার এই চেঞ্জটি উইদিন ভেরি শর্ট পিরিয়ড হয়।
তো তার জন্য আসলে আপনি কি অ্যাডভাইস করবেন? কারণ তারপর থেকে তার এই যে লাইফের যে চেঞ্জটা, এটা আসলে তাকে মেন্টালিও কিন্তু অনেক বেশি এফেক্টেড করেছে। ধন্যবাদ। এটাকে আমরা বলি প্রিম্যাচিওর মেনোপজ, যেটা হচ্ছে মেডিকেল রিজন এটা হয়েছে। কেমোথেরাপি দেওয়ার জন্য যে ওভারিয়ান, আমাদের ওভারিয়ানের যে ওভারিতে যে হরমোন প্রোডাকশনটা এটা বার্ন আউট হয়ে যাওয়ার জন্য এখন তার ওভারি আর ফাংশন করছে না, দেখে তার প্রিম্যাচিওর মেনোপজটা হয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই বলবো যে তার ট্রিটমেন্ট দরকার, কারণ এখানে হরমোনটা আমাদের যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আমাদের যে হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন। আমাদের মানসিক থেকে শুরু করে ফিজিক্যাল, মানে শারীরিক এবং মানসিক দুইটা হেলথটাকেই এটা এফেক্ট করতে পারে। আমরা যেটা অনেক মানে গত পর্বে আমরা মানে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি, এটা মেনোপজ একটা ফিমেলের যে প্রবলেম গুলি হয় প্রি মেনোপজ হয়ে যাওয়ার পরে হলেও একই ধরনের প্রবলেম হতে পারে। সেটা মেন্টাল হেলথ থেকে শুরু করে শারীরিক। শারীরিক আমরা যেটা বলি, যেটা মানে এটা আহ, আমি যদি বোনস থেকে, শক্ত জিনিস থেকে যদি মানে আরো টিস্যুর দিকে আসি, একটা হচ্ছে যে বোন লসটা বেড়ে যায়। যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরন আমরা বলেছিলাম যে ইস্ট্রোজেনটা আমাদের যে ক্যালসিয়াম রেগুলেশনটা করে, সেই রেগুলেশনটার জন্য, এবং ক্যালসিয়াম শুধু তাই না, এছাড়াও আমাদের যে বোনস এর মধ্যে যে দুটা সেল থাকে, অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্টটা হচ্ছে আমাদের বোন তৈরি করে, অস্টিওক্লাস্টটা হচ্ছে রিমডেলিং করে, রিশেপ করে বা বোন লস করে। এটা হরমোন যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন কমে যায়, স্পেশালি ইস্ট্রোজেন যখন কমে যায়, তখন এটা দেখা যায় অস্টিওব্লাস্ট এর অ্যাক্টিভিটিটা কমে যায়, কিন্তু অস্টিওক্লাস্ট যেটা বোনটাকে রিমডেলিং করে বা বোনটাকে মানে শেপ করে, মানে ক্ষয় করে, তার অ্যাক্টিভিটিসটা বেড়ে যায়। তার জন্য আমাদের বোন লস হয়। আর বোন লস হয়ে যাওয়ার জন্য তো অনেক ধরনের সমস্যা হয়। আমরা অনেকভাবে অনেকবার আলোচনা করেছি কি কি সমস্যা হতে পারে। লাইফ থ্রেটেনিং সমস্যা হতে পারে, একেবারে লাইফের মানে অনেক বিভিন্ন পর্যায়ে এটা আমাদের আহ, আহ, সমস্যা হয়। তো সেই জন্যে, তাছাড়া আমাদের স্কিনের যে কোলাজেন টিস্যু বা স্কিনের যে থিকনেসটা কমে যায়, স্কিনের ইন্টিগ্রিটিটা কমে যায়। তারপর হচ্ছে বিভিন্ন অর্গান, হার্ট ডিজিজ বা স্ট্রোক, এটা যে আম, যে পসিবিলিটিটা বেড়ে যায়, রিস্কটা বেড়ে যায়। হ্যাঁ। তারপর মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ডিপ্রেশন, ব্রেন ফগ। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলি হয় রিপ্রোডাক্টিভ অর্গানে এবং যে রিলেশনশিপ প্রবলেমটা হচ্ছে, তো ওভারঅল হেলথের উপরে যে মেনোপজ একটা ফিমেল যেটা এক্সপিরিয়েন্স করেন, প্রি মেনোপজ উইমেন একইভাবে এক্সপিরিয়েন্স করেন, কিন্তু যেহেতু এটা আর্লি স্টেজেও হচ্ছে, তো এক্ষেত্রে বলা হয় যে পেশেন্টের সাথে ওপেন ডিসকাশন করে তার মানে বেনিফিট এবং রিস্ক সবকিছু নিয়ে আলোচনা করে, এখানে দেখা গিয়েছে যে এনাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্টটা অত্যন্ত উপকারী হয়, এবং এটার যে হেলথটা মেনটেন করে, বোন লস বা অন্যান্য যে ডিজিজ গুলি আছে যেটা মেনোপজে হয়, সেটা রিস্ক গুলি অনেক কমে যায়, এবং সে মানে একটা হেলদি উমেন, যেটা নর্মাল লাইফের মতোই সে নর্মাল লাইফ লিড করতে পারে। তার পাশাপাশি হচ্ছে যে আরো কিছু জিনিস এটা মানে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে খাবার দাবার। খাবারের মধ্যে যেমন ব্রেইন ফগ বা অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, এগুলি তো হরমোন রিপ্লেসমেন্ট নিলে অনেকটাই ভালো হয়ে আসে। তার পাশাপাশি যদি আমরা কিছু অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো, যেটা ওই যে ব্রেন ফগ হয় বা ইরিটেবিলিটি হয় বা অন্যান্য সিমটম গুলি হচ্ছে, মেমোরি প্রবলেম হচ্ছে, তো অ্যান্টি অক্সিডেন্ট গুলি আমরা সহজেই পেতে পারি বিভিন্ন খাবারের মধ্যে। আমরা এই ব্যাপারে অনেক ডিটেল আলোচনা করেছি, তারপরে আমি একটু জাস্ট টাচ করে যাচ্ছি। যেমন গ্রিন যে সবজিগুলি আছে, গ্রিন কালারফুল যে সবজিগুলি আছে, তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তো আপনারা যথাসম্ভব এগুলি খাবেন, ড্রাই ফ্রুটস। তারপর যে আমাদের বিভিন্ন ধরনের যে বাদামগুলি আছে, হ্যাঁ, তারপরে যে বিভিন্ন ধরনের যে শুকনা যে ফ্রুটস গুলি কিনতে পাওয়া যায়, এই ফ্রুটস এর মধ্যে অনেক রকমের মিনারেলস থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফেট থাকে। তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো আপনারা এটা নিয়মিত ভাবে যতটুকু সম্ভব প্রত্যেকদিন একটু একটু করে যদি খান, তাহলে এটা থেকে খুব দরকার। ক্যালসিয়াম, যেটা আমরা ক্যালসিয়াম পাই, যেটা বা মাছ, সামুদ্রিক মাছ বা মাংস, শাকসবজি, শাকসবজি না আমি সরি, দুধ, যেটা মিল্ক যেটা আমরা খাই, সেটার মধ্যে ফ্যাট ফ্রি মিল্কটা যদি খান তাহলে আরো ভালো। তো এগুলি যদি নিয়মিত পরিমিত পরিমাণে যদি খাওয়া হয়, সেখান থেকেও কিন্তু আমাদের শরীরের অনেক উপকার হয়। পাশাপাশি মাল্টিভিটামিন, মাল্টিভিটামিনের মধ্যে সব ধরনের ভিটামিন থাকে। আমাদের একটা মানুষের, একটা অ্যাডাল্ট মানুষের যতটুকু প্রয়োজন, তা মাল্টিভিটামিনের মধ্যে সেই পরিমাণে ভিটামিন থাকে। তো প্রত্যেকদিন যদি একটা মাল্টিভিটামিন খাওয়া হয়, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।
আরেকটা হচ্ছে এক্সারসাইজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ। হ্যাঁ, তো এক্সারসাইজটা এটা আপনি যেভাবে যার যেরকম শারীরিক সামর্থ্য আছে সেভাবেই এক্সারসাইজটা করবেন। মানে সবাইকে একই রকম এক্সারসাইজ করতে হবে এমন না। কেউ হাঁটতে পছন্দ করেন, কেউ সাইক্লিং করতে পছন্দ করেন, কেউ সুইমিং করতে পছন্দ করেন, বা কেউ আবার জিমে যেতে পছন্দ করেন। তো আপনারা যেটা পছন্দ করেন পার্সোনাল পছন্দ অনুযায়ী, যদি সাইক্লিং ও করেন প্রত্যেকদিন, এটা শুধু শারীরিক না, মানসিক ভাবেও অনেকটা রিফ্রেশমেন্ট হয়। হ্যাঁ, তো আমরা বিভিন্ন ভাবে মানে খাবার থেকে শুরু করে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবকিছু, তারপরে এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটা আমি বলেছি, সেটা মানে এটা উপকারী, স্পেশালি প্রি ম্যাচিওর যাদের মেনোপজ হয় তাদের জন্য এটা রিকমেন্ড করা হয়। তারপর কিন্তু পাশাপাশি অবশ্যই তাদেরকে যে হরমোনের যে সাইড এফেক্টটা থাকে সেটা নিয়েও আলোচনা করা হয়। তার জন্য প্রতিনিয়ত একটা ফলো আপ আপনি যদি করেন, তো আশা করি আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব দর্শক। তার ভিতরে বিশেষ করে আমরা যে কমপ্লেইনটি খুব বেশি কমনলি শুনতে পাই, হট ফ্লাশ, নাইট সোয়েট, এবং একই সাথে যে মেন্টাল চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আরো কি করে পেরিমেনোপজাল পিরিয়ডে কি করে আমরা নিজেদেরকে টেক কেয়ার করতে পারি, এই বিষয়ে ডক্টর বানু অনেক বিস্তারিত ইনফরমেশন বললেন, কিন্তু আরো অনেক স্পেসিফিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিব। চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আমাদের আজকের আলোচনায়। পেরিমেনোপজ বা মেনোপজের আগে যে ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে ওমেন্স বডি যায়, সেই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করছি। ইনফরমেশন গুলো জানবার চেষ্টা করছি এবং জেনে নিচ্ছি কি করে আমরা নিজেদেরকে এই সময় সাহায্য করতে পারি, সুস্থ থাকতে পারি শারীরিক ভাবে এবং মানসিক ভাবে। ডক্টর বানু আমাদের সাথে আলোচনায় আছেন। ডক্টর বানু, আপনি বলছিলেন যে পেরিমেনোপজ পিরিয়ডে একজন ওমেন কি করে আসলে নিজে টেক কেয়ার করতে পারে এবং নিজেকে সম্পূর্ণ হেলদি রাখতে পারে মেন্টালি এবং ফিজিক্যালি। তো একটি প্রশ্ন আমরা কমনলি খুব বেশি বিভিন্ন জায়গায় শুনতে পাই এই ট্রানজিশন পিরিয়ডে যখন ওমেন যাচ্ছেন তাদের কাছ থেকে, যে পেরিমেনোপজাল পিরিয়ডে কি একজন ওমেন কনসিভ করতে পারেন, তিনি কি প্রেগনেন্ট হতে পারেন, তিনি কি মা হতে পারেন, এবং এটা কতটা স্বাস্থ্যকর? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই যে পেরিমেনোপজাল যে ইরেগুলার হলেও আহ, তিনি কিন্তু প্রেগনেন্ট হতে পারেন, যেহেতু তার হরমোন এখনো কাজ করছে। ওভারি যদিও সেটা রেগুলারলি কাজ করছে না, একটু আপ ডাউন করছে, কিন্তু প্রেগনেন্ট হতে পারেন। এখন এই সময় যারা প্রেগনেন্ট হন একটু লেট স্টেজ, ধরেন অ্যারাউন্ড 50 বা এরকম সময় যদি হন, তখন তো একটা মানে একটু মায়েদের স্বাস্থ্যের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো সেই জন্যে এই যে পেরি ম্যানোপজাল, এখানে যে হরমোনাল যে ইরেগুলারিটির জন্য এটা হয়। হ্যাঁ, তো কিন্তু তার ফার্টিলিটিটা তখনও এই, ইয়ে থাকে, অ্যাক্টিভ থাকে বা ইনট্যাক্ট থাকে। তো সেজন্য এই সময়টাতে ওই, মানে খুব সতর্ক থাকা ভালো। যদি আপনারা মানে আর সন্তান না নিতে চান, কারণ প্রেগনেন্ট হয়ে যেতে পারেন, তো সেজন্য কন্ট্রাসেপশন টা ব্যবহার করা খুব ভালো। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি একটু এখানে মানে একসাথে দুইটা উপকার সেটা হতে পারে। একটা হচ্ছে যে যাদের এই পেরি ম্যানোপজাল সময়ের সিমটম গুলি খুব সিভিয়ার হয়, ধরেন হট ফ্লাশ হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, মেন্টালি একটু মানে অশান্তি দেখা দিচ্ছে, শারীরিক ভাবেও মানে খুব পেইন হচ্ছে, বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য মানে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এখানে অনেক সময় ট্রিটমেন্ট হিসেবে যেখানে কম্বাইন্ড যে পিলটা থাকে, যেটা আমরা বার্থ কন্ট্রোল পিল এটা ইউজ করি, সেটা কিন্তু এখানে অনেকটা উপকারী হয়। এটা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে একটু রেগুলার করে দেয়। আর যদি যাদের অনেক সময় হেভি ব্লিডিং থাকে, হেভি ব্লিডিংটাকেও কমিয়ে আনে। প্লাস আপনার তার সাথে আরেকটা বেনিফিট সেখানে হচ্ছে যে সেখানে প্রেগনেন্ট হওয়ার ভয়টা, ঝুঁকিটা থাকে না। তো সেদিক থেকেও আপনার মানে এটা বেনিফিশিয়ারি। তো যাদের সিমটমটা এই যে পেরি মেনোপজাল সময় যদি খুব হেভি ব্লিডিং হয়, হেভি ব্লিডিং হওয়ার জন্য কিন্তু অ্যানিমিয়া হয়ে যেতে পারে। অথবা যাদের শারীরিক সমস্যা বা সিমটম দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে যে এটা আপনারা কম্বাইন্ড পিল যেটা, সেটা শর্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য এটা আপনার ব্যবহার করতে পারবেন। এবং অবশ্যই যারা মানে চান না আর ফ্যামিলি মেম্বার বা প্রেগনেন্ট হতে চান না, বা বাচ্চাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আর ফ্যামিলি মেম্বার চান না, তাদের কিন্তু এই সময়টাতে কন্ট্রাসেপশন আপনারা যেটাই পছন্দ করেন, হরমোন হতে পারে বা অন্যান্য অনেক পদ্ধতি রয়েছে, সেটা ব্যবহার করা উত্তম। না হলে
হয়তোবা মানে এটার কোনো গ্যারান্টি নাই প্রেগনেন্সি বা প্রেগনেন্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। এটি আসলে ভীষণ একটি কমনলি আস্ক কোশ্চেন যে আমি কি এই সময় কি আমি প্রেগন্যান্ট হতে পারি কিনা। অনেকেই আসলে এখন লেট ফ্যামিলি স্টার্ট করেন এবং ফ্যামিলি প্ল্যানিং করতে অনেকেরই কিন্তু আসলে 40 বা 40ও ক্রস করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনকার বর্তমান সময়ে। তো এটি আমার মনে হয় ইনফরমেশনটি অনেক গুরুত্বপূর্ণ জানবার জন্য যে জি দর্শক, আপনি কিন্তু অবশ্যই আপনি প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে পারেন, আপনি প্রেগন্যান্ট হতে পারেন, আপনি মাও হতে পারেন। তো একই সাথে আসলে আমরা জানি যে স্ট্রোজেন, যেটিকে আমরা বলে থাকি আসলে বিউটি হরমোন, এই পেরিমেনোপজাল পিরিয়ডে আসলে ওমেন্স বডিতে স্ট্রোজেন হরমোন ডিক্রিজ করতে থাকে এবং স্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণেই কিন্তু যে সিগনিফিকেন্ট চেঞ্জ গুলো আমরা দেখতে পাই, মেন্টাল ইরিটেবিলিটি থেকে শুরু করে মুড সুইং থেকে শুরু করে নাইট সোয়েট, হট ফ্লাশ, এবং একই সাথে চেঞ্জ চেঞ্জ ইন স্কিন, চেঞ্জ ইন হেয়ার, এই সবগুলোই কিন্তু স্ট্রোজেনের সাথে খুব ডিরেক্টলি রিলেটেড। এই জন্য অনেক ওমেনই কিন্তু আসলে আবার কনসাসলি মনে করেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি তারা ট্রাই করেন সেটি তাকে কি হেল্প করবে কিনা ইয়াং থাকতে এবং হ্যাপি থাকতে। এবং এই বিষয়ে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, অনেক ধরনের আলোচনা আছে। তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে আপনার ওপিনিয়ন গুলো আবারও আমরা একটু জেনে নিব, তবে তার আগে আমি জানতে চাইবো যে এই যে স্ট্রোজেনের সাথে সাথে যে চেঞ্জ, বিশেষভাবে হেয়ার লসের প্রবলেম এবং স্কিন চেঞ্জের যে ইস্যু, এই বিষয়ে আপনি কি কোনো অ্যাডভাইস করবেন কিনা? এখন আমরা তো মানে আপনি তো বলেছেন যে বটম যে মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে হরমোন। হ্যাঁ, তো হরমোনটা যখন কমে যায় তখন যে শারীরিক ওভারঅল শারীরিক যে চেঞ্জটা হয়, হেয়ার ফল বা বিউটি যেটা আমরা বলি, স্কিনের যে ইলাস্টিসিটি, এখানে কোলাজেনের পরিমাণ কমে যায়। তার জন্য স্কিনের যে আম, আগে যে ফার্মনেসটা ছিল ওটা আস্তে আস্তে কমে যায়, এবং সেটা খুব মানে আমরা দেখি চেঞ্জ হয়। তো এটা হরমোন দিয়ে পুরাটা মানে একেবারেই নর্মাল পর্যায়ে আনা সম্ভব হয় না। কিন্তু এর মানে যেটা ধরেন এটা স্লো করে দেয়, মানে প্রোগ্রেশন যেটা হচ্ছে, যে ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে বলছি, যেটা 50 মাইল পার আওয়ারে চলছিল সেটা হয়তো 5 মাইলস পার আওয়ার এটাতে কমিয়ে আনতে পারে। হ্যাঁ, কিন্তু এটা পুরোপুরি 100% এটা প্রিভেন্ট করে না, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। হ্যাঁ, হরমোনটা তো আমাদের আস্তে 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 স্টোর শেষ হয়ে যাচ্ছে, আর তার জন্যই এই প্রবলেম গুলি হচ্ছে। যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন তারা এই বেনিফিটটা পান যে তাদের এই যে মেনোপজ হওয়ার পরে যে চেঞ্জ গুলি হয়, এই চেঞ্জ গুলি অনেক স্লোলি হয়। হ্যাঁ, কারণ হরমোন রিপ্লেসমেন্টে কিন্তু আমরা টোটালি 100% হরমোন রিপ্লেস করতে পারি না। যেখানে আমাদের বিভিন্ন যতটুকু সম্ভব আমরা রিপ্লেস করার চেষ্টা করি স্বাভাবিক আমাদের শারীরিক যে অ্যাক্টিভিটিসটা সেটা মেনটেন করার জন্য। তো আমি ওই যে একটা মানে এটাকে দিয়ে 100% রিপ্লেস করা সম্ভব হয় না, কিন্তু স্লো করে দেওয়া যায়, স্লো হয়ে যায়, যেটা হয়তো মানে দ্রুত না হয়ে, যেটা হয়তো 1 বছর বা 2 বছরে চেঞ্জ হচ্ছিল সেটা হতে সময় হয়তো 5-7 বছর বা 10 বছর লেগে যাবে। বা চেঞ্জ গুলি এতটা চোখে পড়ার মতো কোনো চেঞ্জ আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু এটা একেবারে বন্ধ করা সম্ভব হয় না, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস। তারপরেও হরমোন রিপ্লেসমেন্ট করলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত আমাদের যে শারীরিক বিউটিটা আছে, ইনার ভেতর থেকে বাইরে সব দিকেই, যেটা আমাদের হরমোন আমাদের রেগুলেট করে, সেটা অনেকটা ধরে রাখা সম্ভব। কিন্তু হরমোন রিপ্লেসমেন্টের মধ্যেও আবার অনেক কিছু ব্যাপার আছে, এটা আপনি কতদিন নিতে পারবেন, কতদিন নিতে পারবেন না, কোন কোন ক্ষেত্রে নিতে পারবেন, কখন নিতে পারবেন, কখন নিতে পারবেন না, অনেক কিছু ব্যাপার আছে। সবাই এটা হরমোন নিতে পারেন না। বিভিন্ন যদি কোনো অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকে সে সমস্ত ক্ষেত্রে বলা হয় হরমোন না নেওয়ার জন্য। কিন্তু যাদের কোনো সমস্যা নাই, হরমোন নিতে পারবেন, তারা নিলে এই অ্যাডভান্টেজটা বা বেনিফিটটা আপনারা পাবেন। যে শারীরিক এই যে আমরা বলি যে মেনোপজের যে স্টেজগুলি অত্যন্ত স্লো হয়ে যায়, এবং অনেক দিন পর্যন্ত আমাদের যে একটা বিশেষ করে সুন্দর একটা ডক্টর বানু, বিউটিকে ধরে হরমোন রাখতে পারি। রিপ্লেসমেন্ট, জি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির সাথে কিন্তু ক্যান্সারের একটি রিলেশন আসলে আমরা দেখেছি যে বারবার আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে যদি একটি সিগনিফিকেন্ট সময় ধরে কোনো পেশেন্ট আসলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করেন, তার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের সাথে আমরা দেখেছি আলোচনায় বারবার এসেছে, ওভারিয়ান ক্যান্সারের সাথে এসেছে, এবং সেখান থেকে কিন্তু আসলে
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিকে একটি লাইফ লং প্রসেস হিসাবে কন্টিনিউ করার প্রতি কখনোই এনকারেজ করা হয় না। সুতরাং এই বিষয়ে কিন্তু আসলে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে একদম ডিটেলস আলোচনা করে তবে আমাদের এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হবে। তো পেরিমেনোপজাল পিরিয়ড থেকে আরো একটি বিষয় বারবার আলোচনায় চলে আসে, যেটি আমরা দেখতে পাই যে আমাদের পেশেন্টরা এক ধরনের গিল্ট ফিলিংস ভুগেন। পেশেন্ট খুব কমনলি বলেন যে আমি ভীষণ টায়ার্ড ফিল করি, আমি আর আগের মতো এনার্জি পাই না, আমি কাজ করতে পারি না, যেটিকে আমরা বলে থাকি যে পেরিমেনোপজাল ফ্যাটিগ। তো সেটিও আমরা জানি যে ল্যাক অফ স্ট্রোজেন এবং হরমোন চেঞ্জ থেকেই যে কমন এক্সপিরিয়েন্স গুলো, এটিও তার একটি। তো এই ফ্যাটিগ নিয়ে ডিল করবার জন্য আপনি কি অ্যাডভাইস করবেন? ধন্যবাদ। এটা ওই যে আপনি বললেন যে হরমোন হরমোন নিলে তো সেটা মোটামুটি ঠিক হয়ে আসে। হ্যাঁ, পেরিমেনোপজাল সময়টা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই সময়টাতে হরমোন রিপ্লেসমেন্ট ওরকম মানে দরকার হয় না, এটা বলা যায় আপনাকে একটা ট্রিটমেন্টের মতো। যেমন কম্বাইন্ড যে পিলগুলি আছে যেটা কন্ট্রাসেপশনের জন্য মানুষ ব্যবহার করেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটা অল্প সময়ের জন্য, দীর্ঘ সময় এটা ব্যবহার করলে সেটা আবার অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেটা ডক্টর হাফসা ইমাম বলেছেন। তার পাশাপাশি যেমন ধরুন হরমোন কিন্তু একটা ব্লাড ক্লট, যেটা খুব মানে এটা রিস্কটা বাড়িয়ে দেয়। সে ব্লাড ক্লটটা পায়ের থেকে যদি হয় সেটা লাংসে যেতে পারে। হ্যাঁ, তো অন্যান্য সবকিছুরই একটা একটা বেনিফিট যেমন আছে, কিছু সাইড এফেক্টও আছে। তো আমরা বেনিফিট এবং সাইড এফেক্ট এটা ক্যালকুলেট করে যদি দেখি যে বেনিফিট ইজ হায়ার দ্যান দ্য রিস্ক, তখন সেটা হয়তো আমরা নিতে পারি। হ্যাঁ, তো এটা ইন্ডিভিজুয়াল লেভেলে, এটা প্রত্যেকের জন্য একই রকমের নির্দেশনা নয়। প্রত্যেকটা মানুষের যে শারীরিক সমস্যা, তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করেই তাকে মানে ট্রিটমেন্ট বা রিপ্লেসমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, তো আপনি যেটা বললেন যে এই যে মেন্টাল যে এটা প্রবলেমটা দেখা দেয়, এটাও কিন্তু ওই যে হরমোনের জন্য হচ্ছে। এবং তো ভীষণ বলে সেক্ষেত্রে যে ভীষণ ক্লান্ত লাগে, খুব ফ্যাটিক ফিল করে, হ্যাঁ, আগের মতো ফেটিগ, আর ওটা এনার্জি পান। ফেটিগ। হ্যাঁ, তো এটাও কিন্তু এটা মানে কাটিয়ে ওঠার জন্য আপনার ওষুধের বাইরেও যেটা করা যায় সেটা হচ্ছে যে নিজেকে সবসময় মানে ফ্রেশ রাখার জন্য, যেমন পেয়ার রিলেশনশিপটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার একটু বাইরে যেতে পারেন বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে যে নিজেকে এনগেজ করতে পারেন, যেটা খুবই আমাদের চারিদিকে অনেক কিছু যেটা আপনি পছন্দ করেন। প্রত্যেকটা মানুষের পছন্দ এক এক রকমের। কেউ যদি মুভি দেখতে পছন্দ করেন, মুভি দেখতে পারেন। কেউ ঘুরতে পছন্দ করলে অবশ্যই ঘুরতে যেতে পারেন। তার পাশাপাশি অবশ্যই আম, মানে আপনার যদি মানে এক্সারসাইজটা অত্যন্ত মানে সুন্দর, এটা মানুষকে রিফ্রেশ করে দেয়, এটা করতে পারেন। কিন্তু যদি দেখেন এত কিছু সবকিছু করার পরেও যদি আপনার মনে হয় যে ফেটিকটা যাচ্ছে না, তখন আপনি একটু মেন্টাল হেলথ, যেটা আমি সাইকিয়াট্রিস্ট বলছি না, মেন্টাল হেলথ হচ্ছে সাইকোলজিস্ট, তাদের সাথে আপনি একটু যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু অনেক ধরনের বিভিন্ন কগনিটিভ এক্সারসাইজ আছে, এগুলো আপনাকে শিখিয়ে দিবে, যেটা ওষুধ না, কিন্তু এটা বিভিন্ন ধরনের কগনিটিভ ধরনের এক্সারসাইজ। এটা খুবই উপকারী। এটা একটা মানুষের মেন্টাল হেলথের জন্য দেখা যায় যাদের একটু মুডটা অনেকটা নিচের দিকে আছে, এই যে এক্সারসাইজ, বিভিন্ন ধরনের যে একটা এক্সারসাইজ আছে মেন্টাল এক্সারসাইজ, সেটা করার মাধ্যমে দেখা যায় যে তাদের মুডটা অনেক সুন্দর হয়ে গেছে, আবার নর্মাল হয়ে এসছে। তো আমার মনে হয় সাইকিয়াট্রিস্টের দরকার এই পর্যায়ে আমার দরকার হয় না। সাইকোলজিস্ট নিজে থেকে প্রথমে চেষ্টা করা, নিজেকে সুন্দরভাবে বিভিন্ন কাজে এনগেজ রাখা, বিজি রাখা, নিজেকে মেন্টাল হেলথের জন্য কিন্তু আমার নিজে থেকেই শুরু হওয়া উচিত। বা আমরা প্রথমে নিজে থেকেই শুরু করতে হয়, সবসময় বাইরে থেকে এটা যখন নিজে থেকে যদি না একসেপ্ট না, আমরা যদি একসেপ্ট না করতে পারি, বাইরে থেকে যখন কোনো কিছু আমাদের উপরে দেওয়া হয়, এটা কিন্তু মেন্টাল একটা প্রেশারের মধ্যে পড়ে যায়। তো আগে ফার্স্ট আমাকে নিজেকে রেডি হতে হবে, তারপরে আমি এই যে বিভিন্ন ধরনের মোডালিটিস গুলি আছে এগুলো আমি করতে পারি, যদি তারপরে একটা মেন্টাল হেলথের আমি সাহায্য নিতে পারি, এবং এটা বেশিরভাগ সময় এটা ঠিক হয়ে যায়, এবং এটা ওরকম মেজর প্রবলেম হয় না। কিন্তু হতে পারে যদি আমরা নেগলেক্ট করি, এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা নেগলেক্ট করি, সেটা একটা মেন্টাল হেলথ পর্যায়ে চলে যেতে পারে। তো আমরা নেগলেক্ট করব না, অবশ্যই এগুলোকে টেক কেয়ার করব, এবং টেক কেয়ার করার অনেক সুন্দর সুন্দর আমাদের ব্যবস্থা রয়েছে। আমরা যদি সেগুলি সময় মতো ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সুস্থ মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ থাকতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। সময়ের স্বল্পতার কারণে আমরা চেষ্টা করেছি যে আমাদের টাইম লিমিটেশনের ভিতরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য। ডক্টর বানু, আমি আশা করছি যে এই পেরিমেনোপজাল লাইফস্টাইল এবং
কি করে আসলে পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি কি করে পেশেন্টকে সাপোর্ট করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে আপনার সাথে আরো এক দুটি পর্ব অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব, কারণ আসলে আমাদের অনেক কিছুই এখনো আলোচনা করতে পারলাম না, এরকম অনেক কিছু রয়ে গেল। তো আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে যদি কোনো অ্যাডভাইস শেয়ার করতে চান। ধন্যবাদ ডক্টর হাফসা ম্যাডাম, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটার জন্য আপনাকে মানে অশেষ কৃতজ্ঞতা। আর আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে আমাদের মানে আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জীবনের একটা পর্যায়। এই পর্যায়টা আমাদের মানে সেভাবেই আমরা মানে আমাদের সৃষ্টিকর্তা সেভাবেই সৃষ্টি করেছেন। এটা আমাদের স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়। অবশ্যই স্টেজগুলি আমাদের জন্য অনেকের জন্য স্মুথ হয়, অনেকের জন্য স্মুথ হয় না। বিশেষ করে ফিমেল যাদের একটু বয়স, এই যে মেনোপজ, এই সময়টা আমাদের বয়সে বেড়ে যায়, সামাজিক ভাবে বিভিন্ন ধরনের চেঞ্জও আমাদের মধ্যে আছে। যারা কাজ করেন তাদের কাজে অনেক সময় রিটায়ারমেন্টের সময় চলে আসে, বা পরিবারের দিক থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের চেঞ্জ আসে। তার মধ্যে থেকে যে শারীরিক চেঞ্জটা, এটাও একটা বড় একটা ব্যাপার। তো আপনি কখনো নিজেকে হেল্পলেস মনে করবেন না। আপনার আশেপাশে অনেক ধরনের হেল্প রয়েছে। আপনার কোনো কিছু আপনি নিজের মধ্যে রেখে দিবেন না। যদি আপনার মানসিক বা শারীরিক ভাবে যদি কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের শারীরিক সমস্যা যদি আপনি আহ, আহ, এটা আপনার মানে আপনি ফেস করেন, বা আপনি যদি এটা মনে করেন যে আমার এটা স্বাভাবিক জীবন বা লাইফ স্টাইলের বাইরে, আপনি এটা নিজের মধ্যে না রেখে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। আপনার আশেপাশে যে আপনার ডক্টর আছেন, ডক্টরের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে আপনি যদি আহ এভাবে শেয়ার করেন, এবং নিজেকে ভালো রাখার জন্য প্রথম দায়িত্ব আমাদের নিজেদেরই। তো আপনাকে আগে আগে এগিয়ে আসতে হবে, এবং এগিয়ে এসে আপনি যদি সেইগুলি যদি আপনার সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো অ্যাটলিস্ট আমরা আশা করব যে আমরা সুস্থ, শুধু শারীরিক ভাবে না, আমাদের মানসিক ভাবে, শারীরিক এবং মানসিক ভাবে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এবং এই বেঁচে থাকাটাই আমাদের কিন্তু আমাদের নিজেদের জন্য যতটা জরুরি, আমাদের আশেপাশে যারা আছেন, পরিবারের যারা আছেন, যেখানে আমরা কাজ করি, তাদের জন্য অনেকটা জরুরি। তো আমাদের সামান্য কিন্তু আমি কেন এটা বারবার বলছি, আমাদের মধ্যে কিন্তু একটু টেন্ডেন্সি আছে সবকিছু নিজের মধ্যে রাখা। আমরা একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে তখন প্রকাশ করি, কিন্তু এটা আসলে আমাদের উচিত না। আমাদের কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে একটা মেয়ে, একটা আর মানে পরিবারে এবং পরিবারের বাইরেও অনেক ভূমিকা রয়েছে। সেই জন্য আমাদের নিজেদেরকে ঠিক রাখার জন্য আমাদেরকে আমাদের টেক কেয়ার করতে হবে, এবং তার জন্য আপনার আশেপাশে অনেক সাহায্য, অনেক মানুষ আছে হাত বাড়িয়ে দেওয়ার। জি, শুধু হাতটা বাড়িয়ে দিলেই হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে আলোচনায় আপনাদের সাথে ইনফরমেশন গুলো শেয়ার করতে। আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। টিভেন টোয়েন্টিফোর পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবার কখনো না কখনো দেখা হবে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে যে অ্যাডভাইস গুলো আজকে আমরা শেয়ার করলাম, সেগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন এবং ফলো করবার চেষ্টা করেন, আশা করি ইনিশিয়ালি আপনারা নিজেদেরকে কিছুটা হলেও হেল্প করতে পারবেন। একই সাথে আমরা জানি যে পেরিমেনোপজাল পিরিয়ডে, যেরকম করে ডক্টর বানু বললেন, ভাইটামিন এবং মিনারেলের গুরুত্ব আসলে খুব বেশি। বিশেষ করে ভাইটামিন এ, বি, সি, ডি, ই, এই 5 রকমের ভাইটামিন যদি আমরা গুরুত্বপূর্ণ ভাবে রেগুলার নিয়ে থাকি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু এটি অনেক হেল্প করবে। বিশেষ করে ভাইটামিন বি6 এবং বি12 এই সময় কিন্তু আমাদের মেন্টাল হেলথের জন্য, ইরিটেবিলিটি, মুড সুইং এবং ভুলে যাওয়ার সমস্যা, এইসবের ব্যাপারে আমাদেরকে অনেক হেল্প করতে পারে। ধন্যবাদ সকলে, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।